অনেকে হয়তো বলতে পারেন যে এটা আমি পেশাগত কোনো বায়াসনেস থেকে বলছি কিনা, কিন্তু আমি তো আমার শিক্ষার্থীদের সাংবাদিক যারা শিক্ষার্থী সাংবাদিক তাদের দেখছি, তারা তো অ্যাবসলিউটলি মাঠে যারা সাংবাদিকতা করেছেন তারা তো তাদের মানে যে লেভেল অফ কমিটমেন্ট ছিল এটা আনবিলিভেবল। তো এখন যারা সাংবাদিক নেতা ছিলেন তারা নানান ভাবে করাপ্ট ছিলেন, কিন্তু তাদের করাপশনটা তো হত্যা মামলার জন্য না, তাদের করাপশনের জন্য যেই বিচার তাদের করা দরকার সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে আপনি যান। আপনি জামিন অযোগ্য হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের আটকে রাখবেন, সাংবাদিকদেরকে নিবর্তন করবেন, সেখানে এটা কিন্তু ক্ষতিটা আপনি হয়তো এক ধরনের কি বলা যায়, কেউ হয়তো ঝাল মেটাচ্ছে এখানে, কিন্তু ক্ষতিটা আলটিমেটলি দেশের হচ্ছে। কিন্তু প্রফেসর রহমান, এই ঝালটা আরো ভালো হইতো না? এখন তো এদের বলা দরকার ছিল যে আপনি শেখ হাসিনার প্রশংসা করেন তো দেখি এখন, কারণ এইটা তো একদম স্পষ্ট শেখ হাসিনার প্রশংসা তারা কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, শেখ হাসিনার চামচামি কোনো আদর্শের জায়গা থেকে করে নাই, কায়েমি স্বার্থের জায়গা থেকে করছে। যেই কায়েমি স্বার্থটা ছুটে যাবে, সিট থেকে সরে যাবে, তো তারা তো আবার অন্য গান গাবে। এটা তো দেখা আরো মজার ছিল, এই হত্যা মামলা কেন, এটা কেন। এবং আপনি প্রফেসর সুমন রহমান, আমি প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যাওয়ার আগে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদের দেখছি এই মামলাতেও তাদের হেনস্থাতেও উল্লাস প্রকাশ করতে। মানে আমরা কি বার্তা দিচ্ছি আসলে সবাই রে? মানে না এইটা ওই যে যেটাকে আমরা বলি আর কি, যে একটা যখন সরি আপনার আচ্ছা যেটা বলছিলাম যে এইটাতে আমি খুবই ব্যথিত হই, এবং এই উল্লাস আমিও দেখেছি, এবং এই উল্লাস করার কোনো কারণ নাই। কারণ আমরা যদি আসলে এই গণমাধ্যমগুলোর তৈরি হওয়ার প্রক্রিয়াটা যদি খেয়াল করি, মানে দে আর ডেস্টিনড টু ডাই অ্যাকচুয়ালি। মানে এই এমন ভাবে এগুলো তৈরি করা হয়েছে, আপনি কোনো মার্কেট মেকানিজম, ডিমান্ড সাপ্লাই, কোনো ধরনের মার্কেট থেকে কোনো রকমের প্রণোদনা ছাড়া একের পর এক গণমাধ্যম তৈরি হলো কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য। তো এখন ধরা যাক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চাকুরিজীবী সাংবাদিক মানুষ, তার কি করার ছিল? সে ওখানে গিয়েছে, চাকরি করেছে, দায়িত্ব পালন করেছে, যখন করতে পারেনি তাকে আপোস করতে হয়েছে, কেউ আপোস করেছে, কেউ করেনি। এখন আপনি অতিমানবীয় কিছু তো সবার কাছে আশা করতে পারেন না। দিনের শেষে আপনাকে আসলে আপনার পরিবারের জন্য ভরণ পোষণ করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে কেউ ধরা যাক অনেক বেশি তাদের হয়েছে, তারা করাপশনের লেভেলটা অনেক ব্যাপক আকার ধারণ করছে, তো তাদের জন্য তো আপনার বিচারিক প্রক্রিয়া আছে, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি গণমাধ্যম সংস্কার করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন? আপনি যে ধরেন 71 টিভি, এই 71 টিভি যেই চামচামি তারা 5ই আগস্টের আগে করছে, এখন কি তাদের অ্যাপ্রোচে কোনো বদল হয়েছে? পক্ষের বদল হয়েছে, অ্যাপ্রোচের তো বদল নাই। 71 টিভি, হ্যাঁ সবারই একই অবস্থা, আমি সরি নাম বললাম, আসলে খুবই দুঃখিত নাম বলার জন্য, সবগুলোই আসলে একই অবস্থা। তাদের কোনো রকমের বোঝাপড়া তাদের নাই, তাদের বোঝাপড়া হয়নি, তারা কোনো মেকানিজম নিজেরা সাজেস্ট করছে না। আমি মনে করি যে সাংবাদিকদের উচিত ছিল তারা নিজ থেকে তাদের একটা গভর্নেন্স তারা আসলে সাজেস্ট করতে পারতো সরকারকে, যে আমরা এইভাবে চলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলবে, এই মেকানিজমে চলবে। সংস্কার কমিশন হয়তো প্রস্তাব করবে, আমরা আশা করতে পারি, কিন্তু সাংবাদিকদের দিক থেকে এটা আরো আগে রেইজ হওয়া দরকার ছিল। কারণ তারা যেভাবে কাজ করছে, আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে অ্যাজ ইফ কিছুই ঘটেনি, তারা পরের দিন ঠিক একই টোনে তারা রিপোর্ট করতে শুরু করেছে, খালি পক্ষটা বদল হয়েছে। রাইট। তো এই জায়গাটায় আমি আরেকটু ন্যারেটিভ আশা করেছিলাম তাদের কাছ থেকে, আরেকটু বোঝাপড়া আশা করেছিলাম। এটুকুই আমার সমালোচনা। প্রফেসর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি প্রফেসর ফেরদৌসের কাছে যেতে, প্রফেসর ফেরদৌস, এই যে বিসিএস বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা নিয়ে আপনার একটু টেক শুনবো। সাংবাদিকদের নিয়ে আমরা একটা টেক আপনার কাছে একটা শুনবো, যে আসলে সত্যি কথা, আমি একটি টেলিভিশনের বাংলাদেশে একটা টেলিভিশনে মোটামুটি একটু বড় দায়িত্বেই ছিলাম, আমি দেখেছি। কিন্তু আসলে টেলিভিশন বা এগুলি কিন্তু আসলে অত বিজনেস কেস না, একদম উপরের দিকে না হলে এগুলি আসলে দিনের টাকাই দিনে আনতে পারে না। তো তারা সবসময়ই আসলে সরকারের বা ক্ষমতাবানের কাছাকাছি যেতে চায়, তাদের প্রিয় হতে চায়, এবং ক্ষমতা বদল হলে তারাও বদলায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে হত্যা মামলা দেওয়া, মানে তারা তো আসলে মানে হুকুমের দাস। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রফেসর সাইদ ফেরদৌস, প্রফেসর সুমন রহমান, আমি মনে করি বাংলাদেশে সবার আগে যারে একটা প্রতীকী হইলেও শাস্তি দেওয়া হচ্ছে, উনি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তার পরিবার। এটা হচ্ছে একটা প্রতীকী শাস্তি দিয়ে বাকিগুলিরে ট্রাই করা উচিত।
মানে বাকিদের মানে আমার কাছে কিন্তু আসলে এটা আমি জানি না এরপরে মানুষজন আমি মনে করি শাকিল আর জয় রূপা যে এতদিন কারাগারে আছে আমার বন্ধু ওরা আমি আই ফিল ব্যাড ফর দেম মানে আমি মনে করি না যে এটা মানে তাদের বিরুদ্ধে হত্যা মামলা এটা ইটস রাইট। আচ্ছা আমি একটু বলি অনেকগুলো জিনিস আসলে আপনি কিন্তু আমাকে আরো কিছু জিনিস জিজ্ঞেস করেছিলেন আলাপের তোড়ে সেগুলো অনেক দূর চলে গেছে। একটা হচ্ছে আপনি বলেছিলেন যে আমার প্রশ্ন আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছিলেন যে জামাতিকরণ প্রসঙ্গ টেনে যে যোগ্যতার ভিত্তিতে আসলে নিয়োগ হয়েছে কিনা বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে কিনা। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে ছোটদের মাৎসান্নয় হয়ই না এটা আপনি বলতেছেন ছোটদেরকে আপনি খুব ক্রিটিক্যালি দেখবেন কিনা আর হচ্ছে না ছোট বড় বলে কথা না ছোটরা আপনি যদি ওই হাসানুল হক ইনু রাশেদ খান মেননের দিকে তাকান তো ছোটরাও যে বড় হয় এবং ছোটরাও যে কত বড় হতে পারে সে আমরা জানি কিন্তু তাদের এককভাবে মাৎসন্যায় তৈরি করবার সামর্থ্য থাকে না তারা তখন মাৎসন্যায়ের অংশে পরিণত হন বড় দলের যে হেজেমনিক যে এবং যে দখলদারিত্ব সেটার মধ্যে হেজেমনি না আসলে ডমিনেন্সের মধ্যে তারা তার অংশ হয়ে যান। আচ্ছা হ্যাঁ মানে আমাকে যদি বলেন আমি তো এখন নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাকে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ সাম্প্রতিক সময়ে যা হয়েছে প্রথম কথা আমি বলে রাখি একটা ডিসক্লেইমার দিয়ে রাখি যেটাকে আমি ডিফেন্ড করতে পারবো না। যদি কেউ আমাকে বলে আপনাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে তা আমি যেটা বলতে পারবো না যে আসলে আমি জানি না আমাকে কোন যোগ্যতায় দেয়া হয়েছে কারণ নিয়োগের ক্ষেত্রে উপাচার্য উপ উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা কোনো মাপকাঠি হ্যাঁ এগুলো তো বাংলাদেশে আমরা এত বছরে তৈরি করি নাই সুনির্দিষ্ট কোনো নীতিমালা তো ওরকম করে নাই ফলে এবারও কোনো নীতিমালা আসলে মানা হয়েছে এটা আমি ঠিক জানি না। এখন এখান থেকে আমি এই ডিসক্লেমারের পরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমি এখন নাম বলতে পারবো না কিন্তু আমি আপনাকে XYZ দিয়ে বলে দিতে পারি যে হ্যাঁ আমি জানি যে X এবং Y বিশ্ববিদ্যালয়ের ভিসি এদের ব্যাপারে জামাত সংশ্লিষ্টতার বা জামাতের প্রতি সিম্প্যাথি আছে তাদের এই অভিযোগ আছে কিন্তু তাদের দুজনেরই একাডেমিক প্রোফাইল ভালো বা সাইটেশন ভালো হ্যাঁ এইটা দিয়ে তো দেখা হয় তো তার মানে কি তার মানে হচ্ছে যে জামাতি হওয়া সত্ত্বেও হ্যাঁ তার যদি একাডেমিক প্রোফাইল ভালো হয় তাহলে সেই নিয়োগ নিয়ে আসলে কথা বলবার কিছু নেই। আবার এমনও নিয়োগ হয়েছে যেখানে জামাতি প্রফেসর ফেরদৌস যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনের স্টাইলে প্রশ্ন করি সমান সমান হইলে কাকে দেয় মানে ওই যে একটা প্রশ্ন করছিল না প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে একই নাম্বার যদি মুক্তিযোদ্ধার ইয়া থেকে আর রাজাকারের ইয়া থেকে পায় তাহলে কাকে দেয়। আমি যতদূর জানি এখানে এবারে নিয়োগের ক্ষেত্রে নানান ধরনের মানুষ কাজ করেছে আমি জানি সমন্বয়কদের ভূমিকা ছিল আমি জানি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট লবিং গ্রুপিং করেছে তাদের মতো করে হ্যাঁ এবং সংশ্লিষ্ট উৎসাহী ব্যক্তিরাও দৌড়ঝাঁপ করেছে হ্যাঁ তো এইটা সুতরাং সবকিছুই ছিল তার মানে বিগত আমলে যেমনটা হয়েছে তার থেকে গুণগতভাবে একেবারে যে আলাদা কিছু হয়েছে তা না তবে এবার অন্যান্য অনেকবারের চাইতে কিছু জায়গাতে কিছু নিয়োগের ক্ষেত্রে আমরা সত্যি ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে একাডেমিক প্রোফাইলের দিক থেকে ক্রেডিবল মানুষজন নিয়োগ পেয়েছে বলে মনে হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি যেটা সুমন দীর্ঘক্ষণ ধরে খুব ভালোভাবে বলেছেন সুমন রামান সেটা হচ্ছে যে সমন্বয়কদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রসঙ্গে আপনি যেটা বলেছেন